স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সীমান্ত সুরক্ষার জন্য নিজ স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথেই যোগাযোগ রাখবে বাংলাদেশ। এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না, এই মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরাকান আর্মির সাথে ঢাকার যোগাযোগ নিয়ে মিয়ানমার সরকারের মতামতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে খলিলুর রহমান এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, মিয়ানমার আর্মি যখন অঞ্চলটি নিয়ন্ত্রণ করত তখন বাংলাদেশ তাদের সাথেও যোগাযোগ রাখত। আবারও নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ মিয়ানমারের সাথেই যোগাযোগ রাখবে। রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয়ায় সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুই পক্ষের এই যোগাযোগের বিষয়ে গত মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায়, এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। এটা একটা পোরাস বর্ডার। তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের 9টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইন কার্যকর হতে পারে 1 সপ্তাহের মধ্যেই। ফলে আগের আইনের প্রায় 95% মামলায় বাতিল হয়ে যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য বিগত সরকারের অন্যতম ভয়াবহ আইন হিসেবে পরিচিতি পেয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে ভিন্ন মতের বহু মানুষ। বিভিন্ন সময়ে এই আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেও বাতিল করা যায়নি বিতর্কিত ধারাগুলোকে। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত সেই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়নের ঘোষণা ছিল বর্তমান সরকারের। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় নতুন সেই আইন, যা কার্যকর হবে আগামী সপ্তাহেই। আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিতর্কিত 9টি ধারা বাদ দেয়া হয়েছে, যেখানে থাকা সব মামলা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। এই 9টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। নতুন আইনে শাস্তি কমানো হয়েছে, মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি 2 বছর কারাদণ্ড কম রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সিআরপিসি আইনেরও, যাতে বিচার প্রার্থীর ভোগান্তি কমবে বলে জানান আইন উপদেষ্টা। একই সভায় আগামী ঈদ উল আজহার ছুটি বাড়িয়ে 10 দিন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের বাহক 11.4%। জেনে বা না জেনে বাহক হয়ে ঘুরছেন 2 কোটি মানুষ। এদের মধ্যে 1 লাখ মানুষকে নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। বংশগত রক্তের এই রোগ নিয়ে দিনে জন্ম নিচ্ছে অন্তত 20টি শিশু। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে জোর দিচ্ছেন বিয়ের আগে রক্ত পরীক্ষায়। 4 বছরের শিশু নুসাইবা, তার থ্যালাসেমিয়া ধরা পড়ার পর বাবা মা জানতে পারেন তারা থ্যালাসেমিয়ার বাহক ছিলেন। প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত নিতে হয় নুসাইবাকে। ওর ধরা পড়ছে পরে আমাদের শিশু হসপিটালে গেছিলাম। ওই জায়গা থেকে আমাদের দুজনের টেস্ট দিছিল। তারপর থেকে আর কি দেখলাম যে আমাদের দুজনেরই আছে, হাজব্যান্ড ওয়াইফের দুজনের। তারপরে বুঝলাম যে ওর এর মাধ্যমে ওর হয়েছে। তার মতো এই হাসপাতালে দেখা মেলে নানা বয়সী থ্যালাসেমিয়া রোগীর। 4 ভাইয়ের মধ্যে আমাদের 3 জনের সমস্যা। বাবা মা আমার কাছে কিন্তু ব্লাড দিতে হয় না। থ্যালাসেমিয়ার দ্বারা খাইছে, প্রথম মনে করেন 8 মাস হয়ে গেছে, কথা বলতে পারে না, একেবারে ডাকতে পারে না।
বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়া। বিশেষজ্ঞদের মতে এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি থাকে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় থ্যালাসেমিয়া জরিপ বলছে বর্তমানে 11% বেশি থ্যালাসেমিয়া বাহকের বাস এদেশে, যার মধ্যে পুরুষরাই বেশি। প্রতিদিন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিচ্ছে 20টি শিশু। বাহক নির্ণয় করতে পারছি না, এবং যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা নিজেরাও জানে না তারা বাহক কিনা। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি উনি একজন থ্যালাসেমিয়া রোগীর বাহক, অথবা ওনার মধ্যে কোনো ধরনের জেনেটিক মিউটেশন আছে, ES অথবা D, যে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে বিবাহের আগে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে সম্ভব। তবে যে হারে রোগী বাড়ছে সেই হারে বাড়েনি সেবার মান। চিকিৎসা ব্যবস্থা ঢাকাকেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় আছেন 150 কম রক্তরোগ বিশেষজ্ঞ। আমাদের মেডিকেল কলেজগুলোতে রকেট সায়েন্স শেখানো হয়, অথচ থ্যালাসেমিয়ার ব্যাপারে ABCও শেখানো হচ্ছে না। ঢাকাতে খুব অল্প সংখ্যক ডাক্তারই সঠিক চিকিৎসাটা দিতে পারে। রোগীরা তাদের স্বার্থ বুঝে তারা ঢাকা আসতে বাধ্য হয়। বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ নিয়মিত সামাজিক প্রচারণা চালিয়ে দেশে থ্যালাসেমিয়া রোগী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সঠিক জায়গায় যেতে পারে তারা, আমার মনে সুচিকিৎসা ওনারাও পেতে পারে। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। আগামী 31শে জুলাই হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 32 বছর পর এই নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি তাদের। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফিরছে 32 বছর পর। ভোট হবে 31শে জুলাই। নিজেদের স্বার্থেই এই নির্বাচন বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের দাবিতে অনড় তারা। জুলাই গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে 29 জুনের মধ্যে। সকলে যদি একসাথে থাকে এবং একটা সহমর্মিতার সাথে বসবাস করতে পারে, সুন্দর এবং অবাধ নির্বাচন, জাকসু নির্বাচন আমরা প্রত্যাশা করি। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ভোট বানচাইলে ক্যাম্পাসে ছাত্রলীগের নাশকতার শঙ্কা ছাত্রদলের, আর সুস্থ ধারার রাজনীতির পরিবেশ চায় ছাত্রফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো তাদের অপতৎপরতা চালাচ্ছে। আমরা মনে করতেছি তারা অতি দ্রুত সময়ে ছাত্রলীগের বিষয়টিকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বলে আমরা মনে করি। সেই জায়গায় আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখতে চাই। প্রশাসন কিছুটা সময় নিয়েছে, সেই সময়ের মধ্যে চাইলেই প্রশাসন গণহত্যা বিচার নিশ্চিত করতে পারে। ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই ছাত্র শিবির। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আশা করি প্রশাসন সেই 29 জুনের মধ্যেই বিচার নিশ্চিত করে আগামী 31 জুলাই জাকসু নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে। বিচারের আগে আমরা নির্বাচনে যেতে চাই না। আমাদের প্রধান দাবি হচ্ছে জুলাই হামলার বিচার নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সময় ছাত্র সংসদ জাকসু কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়া। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবার সহযোগিতা চায় তারা। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা আইনি প্রক্রিয়া এবং এখানে প্রত্যেকেরই একটি এন্টাইটেলমেন্ট থাকবে সে অভিযুক্ত হলে। আশা করছি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এই ক্ষেত্রে সকল শিক্ষার্থীর, সেটা বর্তমান এবং প্রাক্তন, সবারই আন্তরিক সহযোগিতা প্রয়োজন রয়েছে। জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 29শে জুন। সবশেষ এই নির্বাচন হয়েছিল 1992 সালে। DBC নিউজ ডেস্ক। বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি মেলে না চট্টগ্রাম নগরবাসীর। আসন্ন বর্ষাতেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। জলাবদ্ধতা নিরসনে 14,300 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ যথাসময়ে শেষ না হয় এবারও পুরো নগরী জলে ডোবার আশঙ্কায় বাসিন্দারা। তাই এই অভিশাপ থেকে নগরবাসীর মুক্তি মিলবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সর্বনাশ করছে কিন্তু চট্টগ্রামের নগর পিতারা। এই যে খালের উপরে বাড়ি, শুধু যে বাড়ি যে প্রাইভেট লোককে দিছে তা না, সিডিএ নিজেই বাড়ি করছে, সিডিএ নিজেই মার্কেট করছে। সম্প্রতি চট্টগ্রামে এক সভায় নগরীর জলাবদ্ধতা প্রকল্প নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হওয়া মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বরে। দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, সেই সাথে বেড়েছে ব্যয়ও, তবুও মেলেনি জলাবদ্ধতা থেকে মুক্তি। 57টি খালের মধ্যে সংস্কার করা হবে 36টি। 21টি খালকে বাইরে রেখে 3 সংস্থার নেয়া 4 প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 14,300 কোটি টাকা। প্রায় 8,500 কোটি টাকা ব্যয় করা হলেও এই মেগা প্রকল্পে কাজের অগ্রগতি 75%। 65টি এরিয়াকে আমরা ফোকাস করে ওখানে আমরা সমন্বিতভাবে সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াটার বোর্ড সমন্বিতভাবে কাজ করছে ওই ফোকাস এরিয়াগুলোকে টার্গেট রেখে, যাতে এই বর্ষায় যাতে কষ্টটা কমে সে ব্যবস্থা করছি। মেয়র জানান, বর্ষায় জলাবদ্ধতা থেকে আপাতত মুক্তি পেতে খাল ও নালা পরিষ্কার করা হচ্ছে। সেই সাথে নগরবাসীকে খাল ও নালায় বর্জ্য না ফেলার অনুরোধ জানানো হয়েছে। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য খাল পরিষ্কার করছি, খাল পরিষ্কার এবং কিছু কিছু ক্ষেত্রে খালগুলো আমরা খনন করছি। আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন আছে, নালা আছে, এই নালাগুলো আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করতে গিয়ে আমরা যে চ্যালেঞ্জটা আমাদের সবচেয়ে বড়, আমাদের আসলে অনেক ছোট বড় অনেক সাইজের ইনস্ট্রুমেন্টস দরকার। বারবার সময় বৃদ্ধি করা এই মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পদ্মা পাড়ের শহর রাজশাহী। ফারাক্কার প্রভাবে পদ্মা এখন মৃতপ্রায়। ধুধু বালুচরে বদলে গেছে প্রমত্তা নদীর চিরচেনা উত্তাল রূপ। আর শহর জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সেই বালুচর থেকে ধেয়ে আসা গরম হাওয়া। গবেষকরা বলছেন, ফারাক্কা চুক্তিতে যে পানি পাওয়ার কথা তা দেয়া হচ্ছে না। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কা বাঁধে প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুকিয়ে যাচ্ছে নদী। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। উত্তাল পদ্মার যে বর্ণনা বই পুস্তকে শিক্ষার্থীরা পড়েছেন, এখন তা কেবলই অতীত। বর্ষার 2 মাস নদীতে পানি থাকলেও সারা বছরই পদ্মায় থাকে ধুধু বালুচর। একসময় পদ্মার শীতল বাতাস মঞ্জুরাত মহানগরীর বাসিন্দাদের, এখন দক্ষিণের বাতাসে মিশছে চরের উত্তাপ। এতে গ্রীষ্মকালে শহরের জনজীবনে নেমে আসে দুর্ভোগ। যদি পানিটা এরকম না থাকে বা এরকম খরা থাকে, চর পড়ে যায়, তাহলে জীবনটা আরো দুর্বিষহ হয়ে যায়। নগরীর পঞ্চপটি, কুমারপাড়া, ফুৎকিপাড়া, বড়কুঠি, দরগাপাড়া এলাকায় জেগেছে বিশাল বালুচর। এখন নদীর মূলধারা বইছে শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। নদীর বুকে তাই চলে চাষাবাদ সহ খেলাধুলা। শৈশবে পদ্মার উত্তাল রূপ দেখে যারা বড় হয়েছেন, তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা। ছোটবেলায় যেটা আমি দেখেছিলাম, সেই স্রোত বহিত নদীর কিছুই এখানে আর দেখা যায় না। গবেষকরা বলছেন, ফারাক্কা চুক্তিতে 35,000 কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও শুষ্ক মৌসুমে তা মেলে না। এ কারণে বছরের উল্লেখযোগ্য সময় নদী থাকে পানি শূন্য। মহানন্দার একাংশের পানিতে চলছে পদ্মার ধারা। তবে এবার মহানন্দায় রাবার ড্যাম স্থাপন করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানি আরও কমবে। পদ্মার যে অবস্থাগুলো আমরা এই সময় এসে দেখছি, এখানে কিন্তু প্রকৃত ততটুকু পানি পাচ্ছি না আমরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে কিন্তু রাবার ড্যাম হয়েছে, তার ফলে মহানন্দার পানি এবছর ফ্লো কমে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চুক্তির পানি পাওয়া গেলেও ফারাক্কা বাঁধে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে। এই যে আপনার ফারাক্কার প্রভাবটা আমাদের পদ্মা নদীর উপর অনেক বছর ধরেই আছে। যত্রতত্র চর সৃষ্টি হওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, সেই ইফেক্টগুলো পড়তেছে। পদ্মার পানির উপর নির্ভর করে বিশাল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র্য। এই নদী পানিশূন্য হলে এর প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এ মাসের শেষের দিকে বাজারে আসছে দিনাজপুরের লিচু। প্রথমেই পাওয়া যাবে মাদ্রাজি লিচু। পর্যায়ক্রমে নামবে দিনাজপুরের জিআই স্বীকৃত বেদানা, বোম্বাই, চায়না 2, চায়না 3 ও কাঁঠালি জাতের লিচু। এর মধ্যে বিদেশে রপ্তানিরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। দিনাজপুরের বাগানে পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় দুলছে সবুজ লিচু। পরিচর্যায় ব্যস্ত চাষিরা। 2 সপ্তাহের মধ্যেই লিচুতে রং আসবে, এরপরে শুরু হবে বাজারজাত। জুনের প্রথম সপ্তাহেই মিলবে সব ধরনের লিচু। ভালো লাভের আশায় চাষিরা। মাদ্রাজি লিচুটা নামবে মে মাসের শেষের দিকে, আর বোম্বাইটা জুন মাসের 2 তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত চলে। আশা করা যায় যে আমরা মাদ্রাজি লিচু 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাব। লিচু মোটামুটি গাছে ভালোই আছে, আবহাওয়া যদি ঠিক থাকে
তাহলে হয়তো লিচুর আমরা ভালো লাভবান হব। রোদ যদি প্রখর না হয় তাহলে ইনশাআল্লাহ এইটুকু যা আছে এতেই কৃষকরা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। দিনাজপুরের প্রায় 9,000-এর বেশি বাগান থেকে পাওয়া যাবে 36,000 মেট্রিক টন লিচু। যে পরিমাণ আমাদের অর্জিত হয়েছে এবং যে ফলন আশা করছি তাতে প্রায় মার্কেট দরে আমাদের 701 কোটি টাকার মতো লিচু বাজারজাত হতে পারে। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করে কিছু বাগান স্থাপন হয়েছে, যেটা আমরা বিদেশে রপ্তানিরও চেষ্টা থাকবে অব্যাহত। দিনাজপুরের বেদেনা লিচু এবার জিআই স্বীকৃতি পাওয়ায় এই জেলার লিচুর চাহিদা আরও বাড়বে এবং বাজারে ভালো দাম পাওয়ার আশা এই অঞ্চলের চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ববাসী তাকিয়ে সেই মাহেন্দ্র খনের দিকে, কখন নির্বাচিত হয়ে আসবেন নতুন পোপ। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কার্ডিনালরা ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর বুধবার থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ইতালির রাজধানী রোম থেকে ভ্যাটিকানে 133 কার্ডিনাল। উদ্দেশ্য রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনে অংশ নেয়া। কার্ডিনালরা বুধবার ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টাইন চ্যাপেলে একত্রিত হবেন। নতুন পোপ নির্বাচনের জন্য সেদিন প্রথম দফায় এবং পরবর্তীতে প্রতিদিন 4 বার করে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান করা হবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত। অংশগ্রহণকারী কার্ডিনালরা ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথিশালায় কঠোর গোপনীয়তার মধ্যে অবস্থান করবেন এবং পোপ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাইরে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না। পোপ নির্বাচনের ভোটাভুটির পর প্রতিদিন ব্যবহৃত ব্যালট পেপার পোড়ানো হবে। ভ্যাটিকানের চিমনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাওয়ার ইঙ্গিত দেবে পোপ নির্বাচন সম্পন্ন না হওয়ার। বিপরীতে সাদা ধোঁয়া নির্গত হলে রোমান ক্যাথলিক সম্প্রদায় পেয়ে যাবে তাদের নতুন ধর্মগুরু। ভ্যাটিকানে সমবেত হওয়া 133 জন কার্ডিনালের বয়সই 80 বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে 2 জন কার্ডিনাল এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। নতুন পোপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিয়েত্রে পারোলিন। গত 12 বছর ধরে পোপ ফ্রান্সিসের সাথে কাজ করা অভিজ্ঞ কূটনীতিক তিনি। এছাড়া জ মার্ক অ্যাভেলিন, লুইস আন্তোনিও ট্যাগল, পিটার এরদো, মারিও গ্রেজ, হুয়ান হোসে ওমেলা সহ বেশ কয়েকজনও আছেন আলোচনায়। গত 21শে এপ্রিল জীবনাবসান ঘটে 88 বছর বয়সী পোপ ফ্রান্সিসের। এরপর থেকেই শুরু হয় নতুন ধর্মগুরু নির্বাচনের প্রক্রিয়া। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।